একটা শহরে কয়েকটা বিভৎস হত্যাকাণ্ড খুব দ্রুতই একের পর এক ঘটে যায়, কিন্তু খুনগুলো সেই খুনি নিজে হাতে করছে না, কিন্তু তারপরেও তাকে খুনি বলা হচ্ছে। কারণটা হলো ভিকটিমের খুব কাছের প্রিয়জনকে দিয়ে তাদের হত্যা করছে সেই খুনিটা। অদ্ভুত ধরনের এই কেসটা সলভ করার জন্য একজন ডিটেকটিভ মরিয়া হয়ে খুনের কারণ অনুসন্ধানে উঠে পড়ে লাগে। কিন্তু প্রতিটা সাইকো কিলার গল্পের মতো এই গল্পটা কিন্তু এগিয়ে যায় না, কারণ এসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে অদ্ভুত এক মেডিকেল সায়েন্স। তাই বলতেই পারি এই মুভির গল্পটা খুবই ভিন্ন টাইপের। তাই মুভির এক্সপ্লেইনটা আপনাদের দেখার অনুরোধ করছি। আজকের এক্সপ্লেইন করার মুভির নাম হচ্ছে কিওর। তো চলুন দেখতে শুরু করি। গল্পটা শুরু হয় জাপানের টোকিওর একটা মেডিকেল সেন্টার থেকে। ফুমি নামের একটা মহিলা ডিমনেশিয়া রোগে অনেক দিন ধরে ভুগছিল। ডিমনেশিয়া হলো এমন একটা রোগ যেটা মানুষের শর্ট টার্ম মেমোরিকে লস করে দেয়। যেমন আজকে কোনো কিছু করলে সেটার বেশিরভাগ ক্ষেত্রেই আগামীকাল সে ভুলে যায়। তো এই ফুমি এই রোগের কারণে মাঝে মাঝেই এই ডাক্তারের শরণাপন্ন হয়। তো যেদিনের কথা বলছি সেদিন ফুমি ডাক্তারের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ডাক্তার সাহেব একটু ব্যস্ত থাকায় ফুমি টেবিলের উপরে রাখা ব্লু বার্ড নামে একটা বই দেখতে পায় এবং অলস সময় কাটানোর জন্য সে সেই বইটা পড়তে শুরু করে। দেখা যায় সে যখন গল্পের ঠিক মাঝ পর্যায়ে আছে তখন এই গল্পের এন্ডিংটা কি হতে পারে সেটা বুঝতে পেরে যায় ফুমি। এরপর ডক্টর যখন তার ওখানে আসে তখন তার সাথে আলাপকালে ফুমি তাকে বলে, আমি এখানে থাকা ব্লু বার্ড বইটা পড়তে শুরু করেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এই গল্পের শেষে কি হতে চলেছে। গল্পের প্রধান চরিত্র তার স্ত্রীর হাতে নিহত হবে, এটাই এই বইয়ের শেষে লেখা আছে, আমি সেটা জানি। তো ফুমির এই কথাগুলো অনেকটা খাপছাড়া মনে হলেও এর পেছনে একটা অদ্ভুত কারণ আছে যেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। এরপর মুভির মেইন ক্যারেক্টার কনিচি তাকাবির সাথে আমাদের পরিচিত করে দেওয়া হয়। তাকাবি ছিলেন পেশায় একজন বুদ্ধিমান গোয়েন্দা। সেদিন নতুন একটা হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটা ক্রাইম স্পটে যাচ্ছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর তাকাদি বুঝতে পারেন যে ব্যক্তিটি এই খুনটা করেছে তার নাম হচ্ছে কুয়ানো। গতরাতে সেই লোকটা এই মহিলার সঙ্গে রাত কাটিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে সে তাকে হত্যা করে ফেলে। ক্রাইম সিনে প্রাথমিক ইনভেস্টিগেশনে ডিটেকটিভ আরও বুঝতে পারেন ভিকটিমকে একদম ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আরও অবাক করা বিষয় হচ্ছে কুয়ানো ভিকটিমের শরীরে একটা ক্রস চিহ্ন এঁকে দিয়েছে। এবার আরও বিস্তারিত তদন্তের জন্য তাকাবে চারদিকে সার্চ করতে শুরু করে এবং ক্রাইম সিন থেকে কিছুটা দূরে একটি স্টোরেজ ক্যাবিনেট থেকে কুয়ানোকে মানে সেই হত্যাকারীকে পুরোপুরি নগ্ন অবস্থায় আবিষ্কার করে সে। মানে খুন করে পালিয়ে যায়নি অপরাধী। এ সময় তাকে দেখে মনে হচ্ছিল প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আছে সে এবং সেই ছোট্ট জায়গাটায় একদম গুটিসুটি মেরে বসে আছে। তো প্রাথমিক তদন্ত শেষ করে বডিটাকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে তাকাবে পুলিশ স্টেশনে ফিরে আসেন। এরপরের সিনেই এন্ট্রি হয় মাকাতো সাকুমা নামে এক সাইকোলজিস্টের। মাকাতো ছিলেন তাকাবের বেস্ট ফ্রেন্ড। আসলে টোকিওতে গত কয়েকদিন ধরেই অদ্ভুত রকমের সব হত্যাকাণ্ড শুরু হয়েছিল, তার মধ্যে কুয়ানোর কেসটা ছিল অন্যতম। এই খুনগুলোকে অদ্ভুত রকমের বলার কারণ হচ্ছে অপরাধীরা অপরাধ করার পর সেটা স্বীকার করে নিচ্ছে এবং তাদের পাপের জন্য তারা অনুতপ্ত হচ্ছে, কিন্তু কিভাবে বা কেন তারা এই খুনগুলো করছে সেটা তারা মনে করতে পারছে না। গত 2 মাসে এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে টোকিওতে। প্রতিটা ঘটনায় কিলার এবং ভিকটিম ভিন্ন ভিন্ন, কিন্তু খুন করার ধরন, নিষ্ঠুরতা এবং সেই ক্রস চিহ্নটার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ প্রতিটা ক্রাইম সিন থেকেই এই 3টে বিষয় পুলিশ অবিকল সেম অবস্থায় খুঁজে পায়। সার্বিক পরিস্থিতিতে বলা যায় অদ্ভুত রহস্যময় এবং জটিল একটা কেস তাকাবের হাতে এসে পড়েছিল। তাই সারাক্ষণ তাকে এই হত্যাকাণ্ডগুলোর পেছনের রহস্য নিয়েই ভাবতে হতো, কিন্তু সেই ক্রস চিহ্নটা ছাড়া আর কোনো যোগসূত্রই খুঁজে পাচ্ছিল না সে। তাই তার বন্ধু সাকুমাকে তার স্মরণ করে তার কাছে ডেকে নিয়ে আসতে হয়েছিল। তো তাদের মধ্যে সেদিন এই কেসগুলো নিয়ে আলোচনার সময় সাকুমা বলে লুসিফার মানে শয়তান নিজেই হয়তো কিলারদের উপরে ভর করে এই নৃশংসভাবে হত্যা করতে তাকে প্রলুব্ধ করছে। যদিও বিষয়টা অনেকটা হাইপোথেটিক্যাল, কিন্তু তার অন্তত এটাই মনে হয়েছিল। তার যুক্তি ছিল মানুষ মনে করে একটা অপরাধের পেছনে কোনো কারণ বা অর্থ থাকে, কিন্তু তারা জানে না বেশিরভাগ সময়ই এই বিষয়টা থাকে না। তো এরপরে দৃশ্যপটটা আবার পরিবর্তন হয়।
আমাদের এবার টোরো হানাওকা নামে এক শিক্ষককে দেখানো হয়। সমুদ্রের পাশে বসে প্রফেসর লেখালেখি করছিলেন, কিন্তু এক সময় এক অদ্ভুত লোক তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই লোকটা এদিক সেদিকে হাঁটাহাঁটি করতে শুরু করে। লোকটাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা মনে করার চেষ্টা করছে সে, এবং এরপর সে আবারও টোরুর কাছে এসে তাকে বেশ কিছু প্রশ্ন করে। এবং অদ্ভুত বিষয় হলো, সে যে প্রশ্নগুলো করছিল সেটা বারবারই করছিল তাকে। আর এবার তাকে দেখে টোরুর একটু মায়া হয়, তাই সে তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে এবং তার নাম কি। কিন্তু অদ্ভুত টাইপের এই লোকটা কিছুই বলতে পারছিল না, তাই সে লোকটাকে তার বাড়িতে নিয়ে আসে। হানাওকার উদ্দেশ্য ছিল লোকটাকে শুধুমাত্র সাহায্য করা। বাসায় নিয়ে আসার পর টোরো হানাওকা লোকটার জ্যাকেটে মামিয়া নামে একটা নাম লেখা দেখতে পায়, ফলে সে ধরে নেয় এটাই হয়তো তার নাম। এরপর সে মামিয়াকে বলে, তুমি গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করো, তারা হয়তো তোমার আত্মীয়দের খুঁজে দিতে পারবে, তুমি হয়তো তাদেরকে মনে করতে পারছো না। কিন্তু মামিয়া মানে এই লোকটাকে যদি আমরা মামিয়া হিসেবেই বলি, তাকে দেখা যায় টোরুর কথাই সে রাজি হয় না। এরপর নানা রকমভাবে হানাওকা যতই তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, মামিয়া ততই তার এবং তার স্ত্রীর জীবন সম্পর্কে জানার জন্য আরও আগ্রহী হয়ে উঠতে শুরু করে। আর এই বিষয়টা শুরুর দিকে হানাওকা লোকটার উপরে কিছুটা সন্দেহ করলেও একটু পরেই ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। মামিয়া হঠাৎ তার হাতে থাকা একটা লাইটার জ্বালায়, আর সেই উজ্জ্বল আলোয় হানাওকা যখন মামিয়াকে দেখতে পায়, তখন তার প্রতি অদ্ভুত রকমের একটা মুগ্ধতা তৈরি হয় এই টোরুর মধ্যে, অথবা বলা যায় সে অনেকটা হিপনোটিজমের শিকার হয়ে পড়ে। এখানে এরপর কি ঘটেছিল সেটা কিন্তু খুব ভয়ঙ্কর, এবং আমরা একটু পরেই সেটা দেখব। অন্য একটা দৃশ্যে এবার আমরা তাকাবেকে মানে সেই ডিটেকটিভকে দেখতে পাই। আর এখানে জানা যায় এই ফুমি ছিল মানে যাকে আমরা প্রথমে দেখেছিলাম, সে ছিল এই তাকাবের স্ত্রী। সেদিন ডিনারের সময় ফুমি তাকাবেকে বলে, অনেক দিন আমরা কোথাও ঘুরতে যাই না, তোমার এই কেসটা শেষ হওয়ার পর চলো আমরা একটা ট্যুরে যাই। স্ত্রীর কথায় তাকাবে সেদিন রাজি হয় এবং ফুমিকে একটা ডেস্টিনেশন চুজ করতে বলে। তো এরপর সেই দিনটা পার হয়। পরের দিন সকালে তাকাবে আর একটা হত্যাকাণ্ডের খবর জানতে পারে। টোরো হানাওকা নামে এক টিচার তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে টিচার এবং বর্তমানে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা যেহেতু আরেকটা রহস্যজনক কেস, তাই হানাওকাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকাবে এবং সাকুনা সেই হসপিটালে চলে আসে। হানাওকার সাথে কথা বলে এই দুজন বুঝতে পারেন এই ঘটনাটি অন্যান্য ঘটনাগুলোর মতো একই প্যাটার্নের। ভুক্তভোগীর ধমনীগুলো একইভাবে কাটা হয়েছে এবং অপরাধী জানেই না কেন সে তার নিজের স্ত্রীকে এত নৃশংসভাবে খুন করেছে। কিন্তু এ সময় হানাওকা আরও কিছু কথা বলে তাদের। সে বলে, আমি যখন মার্ডারটা করছিলাম তখন কাজটা আমার কাছে ঠিকই মনে হচ্ছিল, কিন্তু এরপরই আমার মধ্যে জ্ঞান ফিরে আসে। তখন আমি বুঝতে পারি কত বড় ভুলটা আমি করে ফেলেছি। হানাওকার কথাগুলো এবং আগের ঘটনাগুলোর প্যাটার্ন সব মিলিয়ে তাকাবের মধ্যে সাকুমার থিওরির উপরে এবার অনেকটা গুরুত্ব দিতে শুরু করে। সে মনে করতে শুরু করে এবং বিশ্বাস করতে থাকে ওই যে শয়তানের যে বিষয়টা তার বন্ধু তাকে বলেছিল সেটাই হয়তো ঠিক। তাকাবে ভাবতে থাকে এটা হয়তো সত্যি শয়তানের কাজ, নাকি শৈশবের কোনো ট্রমা এখানে বিস্ফোরিত হচ্ছে এইসব মানুষদের মধ্যে। তো তাকাবে যখন এসব ভাবছেন, তখন সাকুমা এইসব ব্যাপারগুলো নিয়ে তখনও খুব একটা নিশ্চিত ছিলেন না। তাই সে তাকে বলে, অপরাধীরা কি থেকে প্রেরণা পেয়ে মানুষ খুন করছে এই বিষয়টা বোঝা বড় কঠিন কাজ। এমনকি অপরাধীরাও অনেক সময় জানে না কোন ঘটনা তাদেরকে প্রভাবিত করেছে এই অপরাধগুলো করতে। তো এরপর দেখা যায় সাকুমা তাকাবের স্ত্রী ফুমার অবস্থা সম্পর্কে তার কাছে জানতে চাইছে। বন্ধুর কথার উত্তরে তাকাবে বলে সে এখনও নিশ্চিত নয় ফুমার মানসিক অবস্থার উন্নতি হবে কিনা। ফুমা নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, দেখা যাক কি হয়। কথাগুলো শোনার পর সাকুমা তাকাবেকে কিছু পরামর্শ দেয়। সে তাকে বলে এই তদন্তে সে যেন খুব না জড়ায়, তা না হলে তার নিজের মেন্টালিটিতে এই কেসটার বিষয়টা প্রভাব ফেলতে পারে। কিন্তু দেখা যায় তাকাবে তার কথার কোনো গুরুত্ব দেয় না। সে বলে আমি শুধু আমার ডিউটি পালন করছি এবং আমি এর শেষ দেখেই ছাড়ব। অন্যদিকে এরপর আমরা ওয়েদা নামে এক পুলিশ কর্মকর্তাকে দেখতে পাই। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাড়ির ছাদে ওয়েদা একজন লোককে বসে থাকতে দেখে এবং এই বসে থাকা লোকটাই ছিল আমাদের মামিয়া। তাকে এভাবে বসে থাকতে দেখে পুলিশটা ধরে নেয় এই লোকটা হয়তো আত্মহত্যা করতে চলেছে। তাই নিজের দায়িত্ববোধ থেকেই
একটা ছাদের রেলিংয়ে গিয়ে লোকটাকে সে সাহায্য করতে চায়, কিন্তু তাকে দেখে মামিয়া ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। তবে নিচে পড়ে যাওয়ার সময় তার পায়ের গোড়ালিটা মচকে যায়। কিন্তু তারপরেও মামিয়াকে অনেক অদ্ভুত মনে হচ্ছিল। মানে সেই সাগর পাড়ে বসে থাকার সময় হানাউকার সাথে সে যেরকম আচরণটা করছিল ঠিক তেমন। তাই স্বাভাবিকভাবেই পুলিশের তার প্রতি সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে মামিয়ার কাছে তার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়, কিন্তু দেখা যায় আগের মতোই সে তাদেরকে কিছুই বলছে না। ফলে অবশেষে হাল ছেড়ে দেয় পুলিশ এবং তারা অন্য একটা স্টেশনে ফোন দিয়ে মামিয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে। এসব অবস্থার মধ্যেই একজন পুলিশ মামিয়াকে বলে, তোমাকে হাসপাতালে পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হবে। এর কিছুক্ষণ পর একজন পুলিশকে দেখা যায় একটা সিগারেট তার সাথে ভাগাভাগি করতে। কিন্তু এই পুলিশটা একটু অন্যমনস্ক হতেই মামিয়া সুযোগটা এবার কাজে লাগায় এবং সে তার সেই লাইটারের ঝলক দেখিয়ে ওয়েদাকেও হিপনোটাইজ করে ফেলে। কি হলো এরপর সেটা হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন, কিন্তু সত্যি কি হয়েছিল সেটা আমরা একটু পরে দেখব। অন্যদিকে তাকাবে এবং সাকুমাও এই হিপনোটিজম নিয়েই কথা বলছিল। সাকুমা তাকে বলছে এই হিপনোটিজমটাকে হত্যার একটা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যাকে হিপনোটিক সাজেশনও বলা হয়। যদিও হিপনোটিজম প্রচলিত একটা আর্ট, কিন্তু কাউকে তার নৈতিকতার বিরুদ্ধে কিছু করানো এটা দিয়ে সম্ভব নয়। সে আরও বলে চলে, কাউকে যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন যেমন ক্রস চিহ্ন খোদাই করতে প্ররোচিত করা হয়, তবে সেটা অনেক কঠিন একটা কাজ হবে। এর জন্য অসম্ভব রকমের দক্ষতা প্রয়োজন, যেটা শুধুমাত্র একজন প্রফেশনাল হিপনোটিস্ট করতে পারে। মানে সে এর মাধ্যমে বোঝাতে চায় যে খুনগুলো এ কয়েকদিনে হয়েছে সেগুলোর পেছনে এই হিপনোটিজমের বিশাল একটা ভূমিকা আছে। তো এর পরবর্তী দৃশ্যে আমরা যেটা অনুমান করেছিলাম সেটাই দেখতে পাই। সেই পুলিশ অফিসার ওয়েদা হিপনোটিজমের প্রভাবে তার সহকর্মীকে হত্যা করে বসেছে এবং তার শরীরে একটা ক্রস চিহ্ন খোদাই করা। এদিকে ফুমিকে এবার আমরা দেখতে পাই সে আবার ডাক্তারের সাথে দেখা করতে এসেছে, কিন্তু এবার অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় ফুমি সেই ব্লু বার্ড বইটার দিকে ভুলেও তাকাচ্ছে না। বিষয়টা এমন যেন সে সম্পূর্ণভাবেই বইটার অস্তিত্বই ভুলে গিয়েছে। কিন্তু ফুমি এটা কেন করলো আমরা পরবর্তীতে জানতে পারবো। অন্যদিকে পুলিশ স্টেশনে ম্যাসাকারের পর মামিয়াকে পাঠানো হয়েছিল হসপিটালে। সেখানে সে আকিকো নামে এক নারী ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিতে শুরু করেছিল। মামিয়াকে দেখে আকিকোরও অনেক পছন্দ হয়, তাই সে তার পেশেন্টের সাথে মাঝে মাঝে কথা বলতো। আর এই কথা বলাটা একসময় তাদের মধ্যে একটা নেশার মতো পরিণত হয়েছিল। একদিন কথায় কথায় আকিকো মামিয়াকে বলে সে একজন সার্জন হতে চেয়েছিল, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের নিচু মানসিকতার কারণে বা সাধারণভাবে বললে সমাজের চাপের কারণে সেটা সে হতে পারেনি। তাই একজন সাধারণ ডাক্তার হয়েই তাকে থাকতে হয়েছে। আর এ কারণেই আকিকোর মধ্যে পুরুষদের প্রতি অনেক ঘৃণা জমেছিল। মামিয়া যখন আকিকোর এসব কথাগুলো শুনছিল, তখন তার মাথায় আকিকোর কথাগুলো যেন ড্রামের মতো শব্দ করে চলেছিল। সে আকিকোর এই ঘৃণাকে বচি করেই তাকে এবার প্রভাবিত করতে সক্ষম হয় এবং বলাই বাহুল্য তাকেও হিপনোটাইজ করে ফেলে সে। আকিকো এরপর দেয়ালে একটা ক্রস চিহ্ন আঁকে এবং দেখা যায় এটা আঁকার পর বেশ খুশি হয়ে উঠেছে সে। অপরদিকে পুলিশ অফিসার ওয়েদার করা খুনের খবরটা জানাজানি হলে তাকাবে এবং সাকুমা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ছুটে যায়। ডিটেকটিভদের জিজ্ঞাসাবাদে ওয়েদা স্বীকার করে সে তার সহকর্মীকে হত্যা করেছে। এর কারণ হিসেবে সে বলে ওই লোকটাকে সহ্য করতে পারছিল না সে সেদিন। পুলিশ আরও জানায় তার সহকর্মীটাকে হত্যার ঘটনায় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার মধ্যে ছিল না, বরং একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েই সে কাজটা করেছিল। পুলিশ অফিসারের কথাগুলো এতক্ষণ মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিল তাকাবে এবং সাকুমা, এবং এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছিল তাদের কাছে। তাই এরপর সাকুমা তার উপরে হিপনোটিজমের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করে এবং অবশেষে কিছু একটা আলামত সে খুঁজে পায়। এদিকে হিপনোটাইজ হওয়া আকিকোকে দেখা যায় একটা পাবলিক টয়লেটের মধ্যে। সামনে রক্তাক্ত একটা লাশ নিয়ে বসে আছেন মহিলা ডাক্তার। একজনকে মার্ডার করে তার লাশের উপরে ক্রস চিহ্ন খোদাই করছিলেন অনেকটা নিশ্চিন্ত মনে। খুনের এই ঘটনাটা যথারীতি জানতে পারে তাকাবে, আর তার ফলে সে সেদিকে রওনা হয়। কিন্তু এবার মাঝপথেই সে জানতে পারে মামিয়া নামের একজনকে পুলিশ সন্দেহভাজনের তালিকায় রেখেছে। এর কারণ হিসেবে পুলিশ ধারণা করছে ওয়েদা এবং আকিকোর সাথে মামিয়ার কোনো যোগসূত্র রয়েছে। এই খবরটা ছিল তাকাবের কাছে সিরিয়াল এই হত্যাকাণ্ডের একজন মাত্র পাওয়া সাসপেক্ট।
তাই তাকাবে দেরি না করে দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং অবশেষে মামিয়াকে আটক করা হয়। পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদের সময় তাকাবে সকল ভিকটিমদের ছবি মামিয়াকে দেখায়, কিন্তু দেখা যায় মামিয়া এদের চিনতে পারছে না। এরপর সে এমনভাবে কথাবার্তা বলতে শুরু করেছিল যে মনে হচ্ছিল সে নিজেই যেন নিজেকে চিনতে পারছে না, কিন্তু উল্টোটাও সে চেষ্টা করে যাচ্ছিল, অর্থাৎ মামিয়া তাকাবেকে বারবার একই রকমের প্রশ্ন করে যাচ্ছিল। বেশি প্রশ্ন করছিল তাকাবের পার্সোনাল লাইফ সম্পর্কে, আর সেগুলো শুনে তাকাবের মাথা গরম হয়ে যায় এবং এক পর্যায়ে সে বিরক্ত হয়ে মামিয়াকে মারধর করতে উদ্যত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সাকুমা তাকাবেকে ইন্টারোগেশন রুম থেকে বের করে নিয়ে আসে। একটু শান্ত হওয়ার পর সাকুমা তাকে বলে, আমি এই ছেলেটার মধ্যে ভয়ানক এক রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের লক্ষণ দেখতে পাচ্ছি, তাই ওকে আমার হেফাজতে রাখবো বলেই আমি চিন্তা করেছি। তো সেদিন এর কিছুক্ষণ পর তাকাবে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে বাড়িতে ফিরে ভূমিকে কোথাও দেখতে পায় না। স্ত্রীকে নিয়ে চিন্তা হলেও তার মনের মধ্যে এটাও ঘটতে শুরু করে যে কোনো কারণে হয়তো খারাপ কিছু একটা ঘটেছে ভূমির সাথে। আর এসব ভাবতে ভাবতেই ভূমিকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে তাকাবে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা নির্জন রাস্তায় ভূমিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা। ভূমি আসলে তাদের ট্যুরের জন্য কিছু কেনাকাটা করতে বের হয়েছিল, কিন্তু বাড়ির রাস্তা ভুলে যাওয়াতে পথ হারিয়ে সে এখানে চলে এসেছে। তো তাকাবেকে দেখে এবার ভূমি মন খারাপ করে এবং তাকে সে বলতে থাকে, আমাদের ট্যুরে যাওয়ার দরকার নেই, শুধুই তোমাকে আমি বিরক্ত করব। কিন্তু তাকাবে তার স্ত্রীকে বলে, তুমি আমাকে মোটেও বিরক্ত করো না, আমরা পরবর্তী ছুটিতেই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। এই বলে সে ভূমিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এর পরের দিন পুলিশ স্টেশনে গিয়ে তাকাবে মামিয়ার জিনিসপত্রগুলো জব্দ করে এবং মামিয়াকে মেডিকেল চেক আপ করতে নিয়ে যাওয়া হয়। এ সময় মামিয়ার পিঠে একটা বড় ধরনের দাগ দেখতে পায় সে, আর এরকম দাগ সাধারণত আগুনে পুড়ে যাওয়ার ফলে তৈরি হয়। মামিয়ার সাথে এই ঘটনাটা কেন কিভাবে ঘটেছিল এবং মামিয়ার বেশ কিছু উল্টাপাল্টা প্রশ্ন শুনে তাকাবের মধ্যে এই মামিয়াকে নিয়ে তদন্ত করার একটা মানসিকতা বেশ জোরালো হয়। তাই সে তার বিষয়ে বেশ কিছুদিন ধরে ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর এরপর তাকাবে অনুসন্ধান করতে করতে একটা জাঙ্কিয়ার্ডে এসে পৌঁছায়। এই জায়গাটাতে নষ্ট হওয়া বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়া হতো। সোজা বাংলায় বলতে গেলে এটা একটা ভাগাড় ছিল। এখানে আসার তাকাবের উদ্দেশ্য হলো কাজ করার বিনিময়ে মামিয়া এখানে একসময় থাকতো এবং সে এখানে 2 বেলা খাবার খেত। তার পিঠের দাগটাও এখানেই কাজ করার সময় তৈরি হয়েছিল, এটা সে মামিয়ার থেকেই জানতে পেরেছে। তো সেখানে তাকাবে এবার একটা ঘরে গিয়ে তল্লাশি করতে শুরু করে এবং সে দেখতে পায় অনেকগুলো খাঁচার মধ্যে কিছু পশুকে আটকে রাখা হয়েছে এবং সাইকোথেরাপি বিষয়ক অনেকগুলো বইও দেখতে পায় সে। সেই বইগুলো ঘাটাঘাটি করে তাকাবে তার কয়েকটিতে মেসমারাইজ সম্পর্কে কিছু লেখা দেখতে পায়। এই মেসমারিজম আসলে হিপনোটিজমের মতোই আরেকটা সম্মোহন বিদ্যা ছিল। সে এটাও জানতে পারে মামিয়া একজন মনোবিজ্ঞানের ছাত্র। তো সার্বিক পরিস্থিতি দেখে তাকাবে এবার সবগুলো ঘটনা একত্রিত করার চেষ্টা করে, আর এরপর সে সেই রুম থেকে বেরিয়ে আসে। এরপর তাকাবে মামিয়ার বাথরুমে গিয়ে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকেই সে অদ্ভুত একটা বিষয় আবিষ্কার করে। তাকাবে দেখতে পায় খুব সুনিপুণভাবে বাঁধা অবস্থায় একটা বাদরের কঙ্কাল তার চোখের সামনে রয়েছে, আর সেই কঙ্কালে একটা ক্রস চিহ্ন খোদাই করা দেখে সবকিছু আরও পরিষ্কার হয়ে যায় তাকাবের কাছে। ডিটেকটিভ তাকাবে এই তথ্যগুলো এবার সাকুমার সাথে শেয়ার করে, কিন্তু স্টেশনে যাওয়ার আগে তার স্ত্রী ভূমির জন্য অদ্ভুত রকমের একটা শঙ্কা তার মধ্যে অনুভব হতে শুরু করেছিল। তাই অনেকটা তড়িঘড়ি করেই সেদিন বাড়িতে ফিরে আসেন ডিটেকটিভ, কিন্তু ভেতরে ঢুকেই সে দেখতে পায় ভূমি সিলিংয়ের সাথে ঝুলে আছে, মানে গলায় ফাঁস নিয়ে মারা গিয়েছে ভূমি। এই দৃশ্য দেখেই তাকাবে অঝরে কান্না করতে শুরু করে দেয়, কিন্তু এর কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা তার আসলে একটা হ্যালুসিনেশন ছিল। দেখা যায় ভূমি দিব্যি বেঁচে আছে এবং সে তার জন্যই খাবার রান্না করছে। তো নিজের এই দৃষ্টিবিভ্রমের কথা সে আর ভূমিকে বলে না। এরপর সে পুলিশ স্টেশনে পৌঁছায়, কিন্তু পৌঁছেই তাকাবে জানতে পারে সুকুমা তার মানসিক হাসপাতালে মামিয়াকে ট্রান্সফার করেছে। এর কারণ ছিল যাতে তাকাবে তার থেকে দূরে থাকে। আসলে তাকাবে এই কেসটা ইনভেস্টিগেশন করতে করতে অলরেডি অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল এবং এই কথাগুলো শুনে এবার সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় তার বন্ধুর উপর। এবং বলাই বাহুল্য তারপর তাকাবে চলে আসে মামিয়ার সাথে কথা বলতে। সে তাকে বলতে থাকে, আমি জানি তুমি ভিকটিমদের প্রথমে হিপনোটাইজ করো আর তারপর তাদের দিয়ে হত্যাকাণ্ড ঘটাও। তোমার বাসা থেকে যে এভিডেন্সগুলো আমি পেয়েছি
সেগুলোর ভিত্তিতে তোমাকে জেলে পাঠিয়ে দিব, আর এভাবেই তোমার অপরাধের সমাপ্তি ঘটবে। কিন্তু মামিয়া তার কথা শুনেও কোনো রিয়্যাক্ট করে না। উল্টো সে তাকাবের কাছে হ্যালুসিনেশনের বিষয়ে প্রশ্ন করে বসে। এমনকি সে এটাও মন্তব্য করে যে একজন অসুস্থ স্ত্রীর যত্ন নেওয়া তার জন্য কতটা কঠিন কাজ। তোমার জীবনটা নরকে পরিণত হয়েছে ভূমির দেখাশোনা করতে করতে। তুমি দুটো জীবনযাপন করছো, একটা গোয়েন্দা হিসেবে এবং অন্যটা একজন স্বামী হিসেবে। তবে এর কোনোটি তোমার প্রকৃত সত্তা নয়, তোমার ভেতরেই লুকিয়ে রয়েছে আর একটা সত্তা। মামিয়ার এসব উল্টোপাল্টা কথা শুনে তাকাবে এ সময় এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে অবশেষে তার ক্ষোভ একদম বিস্ফোরিত হয়। সে নিজে নিজেই বলতে থাকে তার স্ত্রী আসলেই তার জন্য একটা বোঝা, কিন্তু গোয়েন্দা হওয়াও আরও অনেক কঠিন কাজ। এর কারণ তাকে শিখতে হয়েছে আবেগ কারো সামনে কিভাবে প্রকাশ না করতে হয়, এমনকি তার পরিবারের সাথেও নয়। এর ফলে তার এবং তার স্ত্রীর সম্পর্কটা সত্যি ধ্বংস হয়ে গিয়েছে। তাকাবে আরও বলতে থাকে এটি শুধু তার দোষ নয়, বরং মামিয়ার মতো পাগল লোকদেরও দোষ, যারা নির্বোধের মতো পৃথিবীতে বাস করছে এবং তার মতো বুদ্ধিমান লোকেরা কষ্ট পায়। শেষমেশ তাকাবে বলে, আমি আমার স্ত্রীকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে কখনোই ক্ষমা করব না, কারণ আমার স্ত্রীর থেকে কোনো অংশে কম নাও তুমি। তাকাবের এমন ক্ষোভ দেখে মামিয়া এবার বলে ওঠে, এক্সিলেন্ট, অসাধারণ, তোমার মধ্যেও ইমোশন আছে দেখছি। তো এত কিছু বলার পর তাকাবে মামিয়ার গল্পটা মানে তার লাইফ স্টোরিটা শুনতে চায়। কিন্তু এ সময় শুরু হয় বৃষ্টি এবং সেই সেলের মধ্যে পানি ঢুকতে শুরু করলে এ কারণে তাদের কথোপকথন থেমে যায়। আর একই সাথে আমরা এ পর্যায়ে জানতে পারি না মামিয়ার ছোটকাল এবং তার এরকম আচরণের সূত্রপাতটা কখন ঘটেছিল। তো তাকাবে সেখান থেকে বের হওয়ার আগে মামিয়া তাকে বলে, তাকাবে তুমি শীঘ্রই মুক্তি পাবে। তো সেলের বাইরে বেরিয়ে তাকাবে এবার ডিউটিতে থাকা অফিসারকে মারধর করে। এর কারণ হলো এই লোকটাই তাকাবের ব্যক্তিগত তথ্য মামিয়াকে জানিয়ে দিয়েছিল। মামিয়ার কাছ থেকে তাকাবে সরাসরি এবার সাকুমার কাছে চলে আসে এবং এরপর তাকাবে এবং সাকুমা মেসমার নামে একজনকে নিয়ে আলোচনা করতে শুরু করে। এই মেসমারের কথাটা মূলত সাকুমাই আবিষ্কার করেছিল। এই মেসমার ছিল 1800 শতাব্দীর একজন চিকিৎসক এবং প্রথমবারের মতো হিপনোটিজম ব্যবহার করেছিলেন তিনি। সাকুমা তাকাবেকে এবার সতর্ক করে বলে, তুমি মামিয়ার থেকে দূরে থাকবে, এর কারণ সে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তোমাকেও হিপনোটাইজ করে ফেলতে পারে সে। এরপরের দৃশ্যে দেখা যায় মামিয়াকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। বোর্ড সদস্যদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। ফুজিওয়ারা নামে এক সিনিয়র অফিসার তার ইন্টারোগেশন করছিল, কিন্তু তার সাথে মামিয়াও একই কথার মার প্যাচ খেলতে শুরু করেছিল, যার ফলে তারা বিরক্ত হয়ে যায়। এর মধ্যে আবার মামিয়া তাকেবের কানে কানে একটা বিশেষ বার্তা দেয়। সে বলে, তুমি সবার থেকে আলাদা, তুমি আমাকে বুঝতে পারবে বলে আমি আশা করি। কিন্তু তার কথায় এবার তাকাবেকে খুব একটা উত্তেজিত হতে দেখা যায় না। এরপর তাকাবে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই সে বুঝতে পারে ফুমির মানসিক রোগের কোনো উন্নতি হচ্ছে না। এ সময় হঠাৎ তার মাথার মধ্যে ফুমিকে মেরে ফেলার একটা ইচ্ছে জেগে ওঠে, কিন্তু সে নিজেকে আবার সংযত করে ফেলে এবং দ্বিতীয়বার যাতে এরকম চিন্তা তার মাথায় না আসে তাই সে কিছুদিনের জন্য ফুমিকে একটা হাসপাতালে রেখে আসার সিদ্ধান্ত নেয়। এরপরে বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু তাকাবের মধ্যে সেই আগের মতো চঞ্চলে ভাবটা আর নেই। তার অবস্থা দেখে মনে হচ্ছিল মামিয়া তাকেও হয়তো হিপনোটিজমের শিকার করে ফেলেছিল। এরপর একদিন সাকুমা ফোন করে তাকাবেকে তার বাড়িতে আসতে বলে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন রাতে তাকাবে যখন সাকুনার বাসায় হাজির হয় তখন তাকে অনেক পুরনো একটা ভিডিও দেখায় সাকুমা। সেখানে দেখা যাচ্ছিল একজন মহিলা তার হিস্টেরিয়া রোগের চিকিৎসা করাচ্ছিল, আর সেই ট্রিটমেন্টটা হচ্ছিল হিপনোটাইজের মাধ্যমে। সেখানে একজন অজ্ঞাত ব্যক্তি সেই মহিলাকে সম্মোহন করছিলেন, কিন্তু এরপরই মহিলার আপন ছেলেকেই মৃত হিসেবে পাওয়া যায় এবং লাশের শরীরে ক্রস চিহ্নটা খোদাই করা হয়। এতে বোঝা যাচ্ছিল এই মহিলাই হিপনোটিজমের শিকার হয়েছিলেন এবং সে তার নিজের হাতে নিজের ছেলেকেই খুন করে ফেলেছিলেন। ভিডিওটা দেখানোর পর সাকুমা বলতে শুরু করে, আমার ধারণা বর্তমানের হত্যাকাণ্ডগুলো এখান থেকেই অনুপ্রাণিত হয়েই করা হচ্ছে। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে সাকুমা এবার নিজেই অনেকটা অবচেতনভাবে মামিয়ার প্রভাবে পড়ে সম্মোহনে আটকে যায়। এ সময় দেখা যায় সে একটা ঘোরের মধ্যে রয়েছে এবং মামিয়ার সেই সেলটার মধ্যে আছে সে। তবে ভাগ্য ভালো ছিল তাকাবে সেই অবস্থা থেকে তাকে বের করে আনে।
কিন্তু সাকুমা যে মামিয়ার হিপনোটিজমের শিকার হয়েছে এটা বেশি স্পষ্ট, কারণ সে দেয়ালে একটা টর্চ চিহ্ন এঁকে দিয়েছিল। যা হোক, এরপর আরও কয়েকটা দিন পার হয়। এরপর একদিন শোনা যায় মামিয়া হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে। এদিকে এর মধ্যেই একদিন জানা যায় সাকুমা আত্মহত্যা করেছে। আর এই খবরটা পেয়ে পুলিশের একটা টিম সাকুমার বাড়িতে চলে আসে এবং এবারও তাকাবের মধ্যে তার নিজের বন্দুক এরকমভাবে একটা পরিণতি দেখে কোনো প্রকার রিয়াকশনই হতে দেখা যায় না। এটা একদিকে হতে পারে তার প্রফেশনাল গোয়েন্দাগিরির কারণে সে করছিল, আবার অন্যদিকেও এটা হতে পারে মামিয়ার প্রভাবে তার মধ্যে সেই আবেগগুলো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। আসলে বিষয়টা কি হয়েছিল সেটা কিন্তু মুভিতে দেখানো হয়নি। এর পরবর্তী দৃশ্যে তাকাবে চলে আসে কোনো পুরনো একটা গোডাউন মতো জায়গায়। এটা ছিল সেই জায়গা যেখানে সেই মহিলার ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তো কিছুক্ষণ পরে দেখা যায় মামিয়াও সেখানে চলে এসেছে এবং এখানে রিভিল হয় তাকাবেই আসলে মামিয়াকে সেল থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল। কিন্তু কেন এবং কী কারণে সেটা এখনই দেখতে পাবেন। এখানে মামিয়া তাকাবেকে বলতে থাকে, এটা আমাদের ভাগ্যেই লেখা ছিল, তুমি এখানে আসবে এবং আমরা দুজন এক হয়ে যাব। তুমি এখন নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারবে তাকাবে। কিন্তু মামিয়ার কথা শেষ হওয়ার আগেই তাকাবে তাকে শ্যুট করে, ফলে মামিয়ার সেখানেই মৃত্যু ঘটে। এখানে একটা বিষয় বোঝা যায়, মামিয়ার প্রভাবে অনেকটাই প্রভাবান্বিত হয়ে পড়েছিল তাকাবে, তাই সেই অনেকটা অবচেতন মনেই মামিয়াকে সেল থেকে ছেড়ে দিয়েছিল। কিন্তু মামিয়া তখনও চেষ্টা করে যাচ্ছিল তাকাবেকে পুরোপুরি হিপনোটাইজ করতে। তো মামিয়াকে হত্যা করার পর সেখানে রাখা একটা গ্রামোফোনে অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের একটা রেকর্ডিং প্লে হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই হাসপাতালে থাকা অবস্থায় ফুমিকে একই প্যাটার্নে হত্যা করা হয়েছে। কে করেছে সেটা কিন্তু মুভিতে দেখানো হয় না। একেবারে শেষের দৃশ্যে তাকাবেকে একটা রেস্টুরেন্টে দেখা যায়। অনেকটাই স্বাভাবিকভাবে সে খাবার উপভোগ করছিল। তার মাথায় যেন কোনো চিন্তাই নেই এখন। যে ওয়েট্রেস তাকে খাবার সার্ভ করছিল সে হঠাৎ করেই বিভ্রমে পড়ে যায় এবং একটা ছুরি হাতে তুলে নেয় সে। আর এদিকে তাকাবের মনের আনন্দে শান্তিতে বসে বসে ধূমপান করতে শুরু করে। আর এই রহস্যময় দৃশ্যটা দেখিয়েই মুভির সমাপ্তি ঘটে। আপনাদের মনে এই শেষের এন্ডিংটা হয়তো কিছুটা দ্বিধা তৈরি করেছে, আমারও তৈরি করেছিল। তবে এই দ্বিধাটা দূর করার জন্য আমি এখানে বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। আমার মনে হয়েছে মামিয়া তার হিপনোটিজমের জ্ঞানটা তাকাবের মধ্যে পুরোপুরি ইনক্লুড করে দিতে পেরেছিল এবং আমরা হসপিটালে তাকাবের স্ত্রীকে যে মৃত অবস্থায় দেখতে পেয়েছি সেই মৃত্যুটা আমার বিশ্বাস তাকাবেই তার নিজের হাতে করেছিল। আর সে শুধু সেখানেই ক্ষান্ত দেয়নি, আর তারই ফলশ্রুতিতে সে এই রেস্টুরেন্টের এক মহিলা ওয়েট্রেসকেও তার শিকারে পরিণত করে এবং তার ফলে কি হতে চলেছিল সেটা সহজেই অনুমান করা যায়। তো এই ছিল আজকের কিওর মুভির গল্প। বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেইন সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ফিরছি খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।